ওয়ান। আসসালামু আলাইকুম। আমি ডিজে ভাই, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলুন। মোহাম্মদ জিয়াউল হক সোহেল, সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল, এবং আমাদের এই যে জিয়া স্মৃতি পাঠাগার আছে ওটার সদস্য হিসেবে কাজ করছি। আর এর বাইরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যারা বহুদলীয় রাজনীতি দলের সাথে কাজ করে, সেটার ফেলো হিসেবে, চট্টগ্রামের ফেলো হিসেবে আছি। আর এটাই আপনার। আচ্ছা জিয়া ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে এখন তো ধরেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন আপনাদের আসলে নেক্সট পদক্ষেপটা কি? কারণ এই মুহূর্তে আসলে রাজনৈতিক যে অবস্থা, অন্তর্বর্তীকালীন যে সরকার আসছে, তার একটা মিনিমাম সময় দরকার। কারণ 15 বছরের যে মেসটা তৈরি হয়েছে সেটা আসলে 15 দিনের সমাধান হবে না, সেটা মিনিমাম সময় তাদের দরকার। তো আপনারা কি আশা করতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা মিনিমাম কতদিন থাকা উচিত বা না উচিত? কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কাদের ভিতর নির্বাচন হবে? কারণ আওয়ামী লীগ তো কিন্তু আসলে লিখিতভাবে এখনও নিষিদ্ধ হয় নাই। সো আওয়ামী লীগের নির্বাচনে দাঁড়ানোর রাইট কিন্তু 100-100 আছে, সেমভাবে আপনাদেরও আছে। হ্যাঁ, তো বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবার প্রতি মানুষের একটা বিতৃষ্ণা গত 15 বছরে তৈরি হয়েছে। একটা ন্যারেটিভ কেউ দাঁড়া করাইছে, আর কেউ তো নিজেই যার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হইলো। তো আপনারা আসলে কি ভাবতেছেন, কিভাবে আপনারা আবার রাজনীতিতে ব্যাক করবেন, বা এই মুহূর্তে কি করতেছেন মানুষের বিশ্বাসটা গেইন করার জন্য? প্রথমে বক্তব্যের শুরুতে আমরা ধন্যবাদ জানাই ছাত্র জনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা 2 যেটাকে প্রচার করা হচ্ছে সেটা অর্জিত হয়েছে। বাংলাদেশের শুধু আওয়ামী লীগ ছাড়া সবার নেতৃত্বে কিন্তু আজকের এই বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয় অর্জিত হওয়ার পরে আমাদের চট্টগ্রামেরই সন্তান নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেটার জন্য আমাদের মাননীয় মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধুবাদ জানিয়েছেন ওনাদেরকে, যে আমরা 90 ফেরোয়ান মুক্ত হয়েছি। এটা আমাদের জন্য একটি বড় রকমের পাওয়া। যেখানে আমাদের যে বিগত সরকার ছিল, সেই সরকারের আমরা খেয়াল করেছি ফেসবুকে আমরা কোনো কিছু লিখতে পারতাম না, আমরা কোনো একটা প্রতিবাদ করতে পারতাম না, গায়েবী হামলায় আমরা জর্জরিত ছিলাম। সেই মামলার বিরুদ্ধে থেকে বাঁচার জন্য আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য আশীর্বাদ হয়েছে। আপনার যারা 2 কলম লিখতে পারতো না, ফেসবুকে কোনো স্ট্যাটাস দিতে পারতো, আপনি খেয়াল করবেন 5 তারিখের পর কিন্তু সবার ব্যক্তিগত মতামত, নিজের মতামত যেটা নাগরিক অধিকার, সেটা প্রয়োগ করছে। এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক দিক। আমাদের মহাসচিব গতকালকেই দেখা করেছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সাথে, তো ওনারা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন, মানে সময় দেওয়ার পক্ষপাতী হয়ে কাজ করে যাবেন বলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষই কাজ করবেন বলে এই ঘোষণা দিয়েছেন। আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি। আমরাও অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজে আমাদেরকে যখনই ডাকবে, বিএনপি ছাত্রদলের বিএনপি সবাই এগিয়ে আসবে। এবং আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমান, উনি কিন্তু তারুণ্যের প্রভাবেই কাজ করতে খুবই পছন্দ হিসেবে কাজ করছেন। এবং উনি ছাত্র জনতার এই আন্দোলনে প্রতিটা মুহূর্তে উনি বসে থাকেন না, যদি উনি লন্ডনে, কিন্তু উনি বার্তা দিয়ে গিয়েছেন ছাত্রদের পাশে থাকার জন্য। আমরা যেভাবে পেরেছি সেভাবে আমরা তাদের পাশে থেকেছি, তাদের সাথে একসাথে আন্দোলনে নেমেছি। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার ছাত্র জনতা যদি 16 জন অ্যারেস্ট হয়, একটি পত্রিকার হিসাবে একটি থানায় যদি 16 জন ছাত্র জনতা অ্যারেস্ট হয়, সেখানে 250 জন বিএনপি নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে বর্তমান আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, রুহুল কবির রিজভী থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীকে তারা অ্যারেস্ট করে ফেলেছে। মূলত তারা দেখিয়েছে কি এটা ছাত্র জনতার আন্দোলন নয়, এটা বিএনপি জামাতের আন্দোলন। তো সুতরাং আমরা বলতে চাই, ছাত্র জনতার আন্দোলনে সকল দলের মতপথের এই অবদান ছিল, এককভাবে কারো কোনো কিছু হয়নি, আমরা সকলেই ছিলাম। এবং এখন পর্যন্ত আমাদের মামলাগুলো, আমরা যে মামলা খেয়েছি, এখনও 3 দিনের এই অর্ধাদেশ দিয়েছিল, এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই যে আমরা যে মামলা খেয়েছি মামলাগুলো তুলে ফেলার। এর আগের তো মামলা ছিল, বিগত 15 বছরে কি হয়েছে সেটা আমি যদি আপনাকে ডিটেল বলতে যাই তাহলে আপনার রাতের পর দিন আসবে। আমি বিয়েতে গিয়েছি, বিয়েতে আমরা ভাত খেতে বের হয়েই শুনলাম যে কি আমরা মামলার আসামি হয়েছি। আপনারা আমার এই খেয়াল করবেন, একটা জিনিস শেয়ার করি, LLB পরীক্ষা চলছে আমি মামলা খেয়েছি, আমার থেকে সকাল 8টায়
পরীক্ষার হল ছিল আপনার কমার্স কলেজে। আমার থেকে সকাল 6:30টায় গিয়ে অন্যর বাসায় থেকে আমি পরীক্ষাটা দিয়েছি। যে কীর ওপর ভয়, কী রকমের টর্চার ছিল সেটা আপনাদেরকে বুঝে বলার কথা এখনও মাথায় আসছে না। আমরা যে এখানে বসে আড্ডা মারছি বা আমরা যে সাক্ষাৎকার দিচ্ছি, আপনি কল্পনা করতে পারবেন না এই ঘরে কয়বার হামলা লুটপাট হয়েছে। যে টিভি ছিল একটা 42 ইঞ্চি, ওটা নিয়ে গেছে। ল্যাপটপ ছিল 2টা, ওটাও নিয়ে গেছে। তো এগুলা আসলে বলে কয়ে আপনারা হয়তো জানবেন না, আমাদের অনেক প্রুফ আছে। আমরা চাই আজকে তালাত মাহমুদ রাফি, চট্টগ্রামের যে সমন্বয়কারী, সে মামলা করার জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের যে ওয়াসিম আপনার মারা গিয়েছে চিটাং কলেজের, আমরা হয়তো আস্তে আস্তে তাকে নিয়ে আগাবো। অনেক শীর্ষ সন্ত্রাসী আছে, তাদেরকে ধরলেই আপনার দেখা যাবে অনেক আর্মস উদ্ধার হচ্ছে। আর তারুণ্যের যে জয়গান, সেই জয়গানে বিএনপি আপনার পাশে থাকবে সবসময়। আচ্ছা, বিএনপি কি আশা করতেছে, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারটা কতদিন থাকুক, এরকম কি কোনো আপনাদের চিন্তা ভাবনা আছে? আসলে আপাতত এই ধরনের কোনো হাইকমান্ড থেকে কোনো বার্তা আসেনি, কিন্তু আমাদের মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনারা যথেষ্ট পরিমাণ যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন মহাসচিব আপনার ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করে আসছেন এবং ওনাদেরকে পাশে থাকার অঙ্গীকার করে আসছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার কথাও বলেছেন যে আপনারা গোছান, আমরা আপনাদের সাথে আছি। তো সুতরাং হাইকমান্ডের নির্দেশনায় আমাদেরকে চলতে হবে। আচ্ছা, দেশে যেটা গুঞ্জন উঠছে যে বিএনপির নেতা কর্মীরা হচ্ছে লুটপাট করতেছে, হ্যাঁ, সাধারণ মানুষের বা ফেসবুক পোস্টে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আপনার কি বলার আছে? এটা নিয়ে একটা আপনার রিউমার ছিল, কিছু কিছু জায়গায় আমরা সত্যতা খুঁজে পেয়েছি। সেই জন্য আপনার আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সাহেব অলরেডি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, যারা জড়িত ছিল 17 জনকে সরাসরি বহিষ্কার করা হয়েছে এবং আমাদের চট্টগ্রামের একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ধরনের কোনো যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে সরাসরি এটা দল থেকে স্টেপ নেওয়া হচ্ছে। আপনারা হয়তো অনেকেই, আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু জড়িত, অনেকেই খেয়াল করেছি যে বিএনপির 2 দিন পরে কেন মহাসমাবেশটা ডাকা হয়েছে। মূলত মহাসমাবেশটা ডাকা হয়েছে যে আপনার ওই দিন আপনার আমাদের চিফ গেস্ট ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি একটা বার্তা দিয়েছেন, এই 15 বছরের ক্ষোভটাকে পুঁজি করে দ্বিতীয় কোনো বা তৃতীয় কোনো শক্তি যাতে সংখ্যালঘু বা মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দিতে না পারে, সেই জন্য উনি ওই সমাবেশটা ডেকেছিলেন এবং উনি ওইখানে স্পষ্ট বলেছেন বিএনপির কেউ যদি জড়িত থাকে তাকে সরাসরি আইনের হাতে সোপত করার জন্য এবং দল থেকে বহিষ্কার করবে। তার পাশে দল কখনো পাশে দাঁড়াবে না এবং তার সুফল আমরা পাচ্ছি। এরপরে আমাদের তারপরের দিনেই আরেকটা বিষয় হয়তো অনেকে খেয়াল করে নাই, যেটা আমরা প্রচার করেছি, আমাদের রুহুল কবির রিজভী সাহেব একটি বার্তা দিয়েছেন। এই মুহূর্তে আমরা একটা জিনিস খেয়াল করেছি, বিভিন্ন জায়গায় আপনার বিএনপিতে যোগ দেওয়ার জন্য আপনার মানুষ উঠে পড়ে লেগেছে। সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর নির্দেশনা দিয়েছেন, একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে কি এই মুহূর্তে কোনো নেতার সাথে, কোনো নেতা, কোনো জেলা, কোনো ওয়ার্ড বা কোনো থানায় যদি কোনো অন্য দল বা ভিন্ন ব্যবসায়ী বৃন্দ যদি বিএনপিতে যোগ দিতে চায় তাহলে তাকেও তো বহিষ্কার করবে, যার মাধ্যমে এই যোগ দিবে, ফুল দিবে, তাকেও দল থেকে বহিষ্কার করা হবে। তো এইগুলো হচ্ছে ইতিবাচক দিক। আপনারা যারাই প্রোপাগান্ডা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আহ্বান রইল। আমরা বিএনপি হচ্ছে গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত। আপনি যদি বাঙালি টেনে আনেন তাহলে চাকমারা কখনো নিজেকে বাঙালি রূপে দেখবে না। আপনি যদি বাঙালি ডেকে আনেন তাহলে আমার ক্যালকাটাকে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। ক্যালকাটা বাঙালি আর বাংলাদেশের বাঙালি কিন্তু এক না। সেই জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গিয়েছেন, চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম, বাহাই ধর্ম, বাংলাদেশে যত ধর্ম লোক আছে সবাই মিলে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি নয়, আমরা বাংলাদেশি জাতীয়বাদী বিশ্বাসী। আচ্ছা, আমার লাস্ট যে প্রশ্নটা, যে পাহাড়ের সেনা মোতায়েন নিয়ে, যেটার সাথে হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা পূর্ব গল্প আছে, আপনারা সবাই, আমরা মোরলেস সবাই অবগত এটা নিয়ে। তো এখন ওদের যে দাবিটা, সেটাকে আসলে আপনারা কিভাবে দেখতেছেন? ধরে নিলাম যে বাংলাদেশ আজ থেকে 5 বছর পরে যে হইলে নির্বাচন হইল, হ্যাঁ, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আপনারা যেতেও পারেন, আবার নাও পারেন। যদি জিতে যান সেই ক্ষেত্রে আপনাদের স্টেপটা কি হবে? এরকম কি কোনো আপনাদের ভিতরে ডিসিশন বা সিদ্ধান্ত আছে? আপনি যদি এই বিষয়টা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে 1972 সনে ফিরে যেতে হবে। আপনার সন্তু লারমার বাবা তখন আপনার এই সংসদীয় আসনের এমপি ছিলেন, কিন্তু উনি যখন আমাদের তৎকালীন
বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান যখন আপনার বাকশাল গঠন করলেন, উনি ক্ষমতায় আসলেন, তখনই কিন্তু সেই পাহাড়িরা আপনার সন্তু লারমার পিতা আপনার মানবেন্দ্র লারমা নেতৃত্বে একটি দল গঠন হয়েছিল শান্তি বাহিনী। আপনি হয়তো খেয়াল করেছেন শান্তি বাহিনী কিন্তু প্রচুর বাঙালি হত্যা করেছে এবং ওরা কিন্তু রক্তে রঞ্জিত। সেই শান্তি বাহিনীর হাত থেকে বাঁচার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ট্রেনিং দিয়েছে এবং তারা জায়গায় জায়গায় হামলা করতেছিল। সেই হামলাগুলো রক্ষা করার জন্য শুধু যে পাহাড়ে যে শুধু পাহাড়ি থাকবে তা না, পাহাড়িদের ওইখানে তো বাঙালি আছে, আবার বাংলাদেশের সমতল ভূমিতে পাহাড়ি আছে। এটা তো বাংলাদেশে সবাই বসবাসের জন্য ওইখানে মূলত যে ভারতীয় যে আপনার ট্রেনিংপ্রাপ্ত কিছু সন্ত্রাসী ছিল তাদেরকে দমন করার জন্য সেনাবাহিনী গিয়েছিল এবং সেনাবাহিনী এখনও আছে। তো আমরা এবং আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, পূর্ব তিমুর নামে একটি ইন্দোনেশিয়া জায়গা আছে যেখানে খ্রিস্টান সম্প্রদায় আপনার কাজ করে তাদেরকে আপনার খ্রিস্টান ধর্মে নিয়ে যাচ্ছে। আপনার চট্টগ্রাম পার্বত্য অঞ্চলেও এখন কিন্তু অনেকেই খ্রিস্টান হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করবেন। তাদের কিন্তু এখন আর কোনো ধর্ম নেই, তারা আপনার অসংখ্য মিশনারি খ্রিস্টান। আমি যে আপনার থানচি গিয়েছি, আমি গিয়ে দেখেছি যে প্রতি জায়গায় জায়গায় একটা একটা করে বড় বড় গির্জা স্থাপন হয়েছে। এগুলোও একটা চক্রান্ত। সেই চক্রান্ত নস্যাৎ করার জন্য আমাদের দেশের জনপ্রিয় সবচেয়ে বড় বিশ্বস্ত বাহিনী সেনাবাহিনী কাজ করছে তাদেরকে নিয়ে, পাহাড়িদেরকে নিয়ে। সুতরাং পাহাড়িদের সাথে মিলেমিশে থাকার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আপনার।